যাদের রক্তে তৈরি করা সিঁড়ি বেয়ে আপনারা আজকে ক্ষমতায়, সেই রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতায় গিয়ে রক্তদানকারী মানুষদের কথা আপনারা ভুলে যাবেন না। ১,৫০০ মৃত্যুবরণ করলো, তাদের সঠিক তালিকা যেমন চাই, ২০,০০০-এর মতো যে আহত হলো তাদের একটা তালিকা যেমন প্রণয়ন করতে চাই, ঠিক তেমনি এই শ্রমজীবী মানুষদের মধ্যে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের একদিকে ক্ষতিপূরণ, তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের দায়িত্ব আমাদের নিতে হবে। এই নারী শ্রমিকদের গার্মেন্টসে কাজ করলেও নিরাপত্তার সমস্যা, রাস্তায় চললেও নিরাপত্তার সমস্যা, ইট ভাটায় কাজ করা বা ইট ভাঙার কাজেও তাদের মজুরি এবং নিরাপত্তার সমস্যা নিয়ে তারা ঢুকে মরছে। আমাদের গার্মেন্টস খাত ৪০ লক্ষ শ্রমিক যে খাতের সঙ্গে যুক্ত, পৃথিবীর ২৯টা দেশ গার্মেন্টস পণ্য রপ্তানি করে। বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরি বিশ্বের সবচেয়ে কম। আমাদের এই দেশে ওষুধ শিল্প নিয়ে এখন খুব গর্ব হয়। ২০১৭ সালের পরে ওষুধ শিল্পে মজুরি নির্ধারণ হয় নাই। আমরা বাংলাদেশে এখন ইস্পাত, আমাদের লৌহ শিল্পের কথা বলি, কিন্তু আপনারা জানেন আমাদের রিরোলিং মিলের শ্রমিকদের দুর্দশা কিরকম। বাংলাদেশে কোনো লোহার খনি নাই, বাংলাদেশের আয়রন পিক এটা উৎপাদন হয় না। ফলে বাংলাদেশকে প্রধানত নির্ভর করতে হয় পুরনো জাহাজ ভেঙে সেখান থেকে লৌহ আহরণ করার দিকে। জাহাজ ভাঙ্গা শিল্পের শ্রমিকদের দুর্দশার খবর আপনারা জানেন। আমাদের বাংলাদেশকে বলা হচ্ছে এখন নির্মাণ শিল্পের একটা মাইল ফলক তৈরি করেছে। ৪০ লক্ষ নির্মাণ শ্রমিক দেশে কাজ করে, বিদেশে যে নির্মাণ শ্রমিক কাজ করে, তাদের জীবনের নিরাপত্তার কথা কি আমরা কখনো ভেবেছি? আমাদের এখানে আমরা এখন দেখেছি জাহাজ নির্মাণ শিল্প একটা বড় শিল্প হিসেবে আবির্ভূত হয়েছে, কিন্তু সেই জাহাজ নির্মাণ শিল্পের শ্রমিকদের জীবনটা কেমন করে চলে এই রাষ্ট্র সেটার খোঁজ নেয় না। বাংলাদেশের শ্রমজীবীর মধ্যে ৩৬% নারী। এই নারীরা এখন ইট ভাঙা থেকে শুরু করে, নির্মাণ শিল্পের কাজ থেকে শুরু করে, এমনকি যারা ব্যাটারি চালিত রিক্সা পর্যন্ত তারা চালাচ্ছে। এই নারী শ্রমিকদের গার্মেন্টসে কাজ করলেও নিরাপত্তার সমস্যা, রাস্তায় চললেও নিরাপত্তার সমস্যা, ইট ভাটায় কাজ করা বা ইট ভাঙার কাজেও তাদের মজুরি এবং নিরাপত্তার সমস্যা নিয়ে তারা ঢুকে মরছে। আমরা এই বাংলাদেশে এইরকম অসংখ্য খাতের কথা বলতে পারবো। তার মধ্যে এখন সবচেয়ে বেশি শ্রমজীবী যে খাতে কাজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে পরিবহন খাত। ৭০ লক্ষের উপর শ্রমিক পরিবহন খাতের সঙ্গে যুক্ত। তাদের না আছে নিয়োগপত্র, না আছে পরিচয়পত্র, না আছে তাদের জীবনের নিরাপত্তা। আর ৪৫ লাখের উপরে শ্রমজীবী মানুষ যারা রিক্সা, ব্যাটারি রিক্সা, ইজি বাইক এগুলো নিয়ে কাজ করে। আমরা বলেছিলাম এই ব্যাটারি রিক্সা আধুনিকতার একটু ছোঁয়া তাদের জীবনে লাগাতে চেয়েছে, কিন্তু আমরা দেখেছি সেই ব্যাটারি রিক্সা নিয়ে কত হয়রানির মধ্যে তাদের পড়তে হয়। কখনো তাদেরকে অবৈধ বলা হয়, কখনো তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দেওয়া হয়, কখনো তারা চাঁদাবাজির শিকার হয়। আমরা দীর্ঘদিন ধরে বলেছিলাম তাদের জন্য একটা নীতিমালা তৈরি করো, ব্যাটারি রিক্সার আধুনিকায়ন করো, ব্যাটারি রিক্সার লাইসেন্স দাও। চাঁদাবাজকে আমরা আমাদের ঘামের টাকা দিতে চাই না, প্রয়োজন আমরা রাষ্ট্রকে ট্যাক্স দেবো, কিন্তু এই চাঁদাবাজির হাত থেকে ব্যাটারি চালিত যানবাহনকে রক্ষা করো। এইরকম অসংখ্য দাবি আমরা দীর্ঘদিন ধরে উত্থাপন করেছি, আন্দোলন করেছি। সেই আন্দোলনের এক পর্যায়ে আপনারা দেখেছেন জুলাই আগস্ট মাসের অভ্যুত্থান আন্দোলন যখন সংগঠিত হলো, প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে, কারণ আহত যারা তারা মৃত্যুবরণ করছে। প্রায় ১,৫০০-এর মতো যে মৃত্যুবরণ করেছে, ১,৫০০-এর মধ্যে কমপক্ষে ৬০০ শ্রমিক এখানে জীবন দিয়েছে। এই শ্রমিকরা সব অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, ইজি বাইক চালক, হোটেল শ্রমিক, রেস্তোরাঁ শ্রমিক, এইরকম করে এই শ্রমিকরা অকাতরে জীবন দিয়েছে একটা মুক্তির আকাঙ্ক্ষায়। যারা আহত হয়েছে খোঁজ দিয়ে দেখবেন, সেই আহতদের মধ্যে ছাত্র এবং আহত আছে, আমাদের শ্রমজীবী মানুষও বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ তারা আহত। ছাত্ররা তাদের চোখ হারিয়েছে, পা হারিয়েছে, যেমন আমাদের শ্রমজীবী মানুষের চোখ হারিয়েছে, পা হারিয়েছে। শুধু ব্যক্তিগতভাবে নিজে পঙ্গু হয়েছে তা নয়, তার সংসারটাও আজকে পঙ্গু হয়ে গেছে। সে কারণে আমরা বলতে চাই, এই যে প্রায় ১,৫০০ মৃত্যুবরণ করলো, তাদের সঠিক তালিকা যেমন চাই, ২০,০০০-এর মতো যে আহত হলো তাদের একটা তালিকা যেমন প্রণয়ন করতে চাই, ঠিক তেমনি এই শ্রমজীবী মানুষদের মধ্যে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের একদিকে ক্ষতিপূরণ, তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা
ফেসিবাদ মুক্ত হয়েছি বলে আমরা বলছি একটা মুক্ত পরিবেশ পেয়েছি। এই মুক্ত পরিবেশ তৈরি করবার জন্য যে মানুষ জীবন দিল, তাদের প্রতি কি আমাদের কোনো দায় থাকবে না? তাদের প্রতি কি আমাদের কোনো কর্তব্য থাকবে না? আমরা উপদেষ্টাদের কাছে সেই কথাটাই বলতে চাই, যাদের রক্তে তৈরি করা সিঁড়ি বেয়ে আপনারা আজকে ক্ষমতায়, সেই রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতায় গিয়ে রক্তদানকারী মানুষদের কথা আপনারা ভুলে যাবেন না। যে মানুষ পঙ্গু হয়ে আপনাদেরকে ক্ষমতায় পাঠিয়েছে, সেই মানুষ পঙ্গুত্বের বেদনা নিয়ে চলবে, আর আপনারা তাদের কথা ভুলে যাবেন। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর হতে পারে না। অতীতে বারবার শ্রমজীবীদের জীবন নিয়ে অমর্যাদা হতে দেখেছি, আর যেন শ্রমজীবীদের জীবন, তাদের আশা, তাদের ভবিষ্যৎ, এগুলো নিয়ে আর যেন কোনো ছিনিমিনি খেলা না হয়, সেই কথাটা আমরা উপদেষ্টার কাছে বলতে চাই। আমরা তাই বলেছি, আমরা 10টা দফা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই 10 দফা আমরা শ্রম উপদেষ্টার কাছে আমরা পেশ করব। তার মধ্যে আমরা যেমন বলেছি যে একটা তালিকা চাই, কত মানুষ জীবন দিল এই সংগ্রামে, তাদের একটা তালিকা চাই। তাদের মর্যাদা তো পরে দেব, প্রথমে তো তাকে তালিকা প্রণয়ন করতে হবে। তাদের তালিকা করো, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করো, তাদের চিকিৎসার ব্যবস্থা করো, এই দাবি যেমন আমরা করেছি। পাশাপাশি বলেছি বাংলাদেশের জিনিসের দাম বাড়ে প্রতি সপ্তাহে, আর শ্রমিকের মজুরি বাড়ে 5 বছর পর পর। আমরা বলেছিলাম দ্রব্যমূল্য কমাও, সিন্ডিকেটবাজি বন্ধ করো, এবং শ্রমিকদের ন্যায্য মজুরি পাওয়ার জন্য ওই যে বিধান আছে যে 5 বছর পরে মজুরি বোর্ড পুনর্গঠন হবে, এই বিধান পরিবর্তন করে বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে মজুরি নির্ধারণের জন্য প্রতি বছর মজুরি নির্ধারণের ব্যবস্থা করুন। আমরা দেখেছিলাম দ্রব্য মূল্য বাড়ে 12% হারে, আর শ্রমিকের মজুরি বাড়ানো হয় 5% হারে। ফলে শ্রমিক প্রতি বছর তার মজুরি হারায়। এই যে জিনিসের দাম এবং তার শ্রমের দাম, এই দুটোর মধ্যে যে ফারাক, এই ফারাক দূর করবার জন্য আমরা একদিকে মজুরি বোর্ড, আর একদিকে রেশন। মজুরি বোর্ডটাকে নিয়মিত করতে চাই, আর রেশন দরে তার খাদ্য সামগ্রী সরবরাহের কথা আমরা বলেছি। আমরা এটাও বলতে চাই যে বাংলাদেশের 44টা খাত যেগুলোকে চিহ্নিত করা হয়েছে, সেই খাতের জন্য মজুরি বোর্ড তৈরি করার বিধান আছে। ওষুধ শিল্পে যে এবার সাম্প্রতিক সময় অসন্তোষ তৈরি হলো, তার অন্যতম প্রধান কারণ 2017 সাল থেকে ওষুধ খাতে মজুরির আর কোনো পুনর্নির্ধারণ হয় নাই। ফলে শ্রমিকরা যখন মজুরির দাবিতে রাস্তায় নামে, শ্রমিকরা যখন আন্দোলন করে, সেই আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করবেন না। তাদের বুকের ব্যথাটা বুঝবার চেষ্টা করবেন, তাদের জীবন যন্ত্রণাটা বুঝবার চেষ্টা করবেন। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে দিন শেষে তার ঘরে ঘুমানো অথবা এক পেট খাওয়ার ব্যবস্থা করা, সন্তানের লেখাপড়া করা, বৃদ্ধ বাবা মার চিকিৎসার ব্যবস্থা করা, এইটা নিয়ে যে শ্রমিক দুর্দশায় থাকে, তার দুর্ভোগের কথাটা চিন্তা না করে তার উপর দমন পীড়ন চালাবার ব্যবস্থা করবেন না। আমরা তাই বলেছি মজুরি বোর্ড, রেশন, মজুরি পুনর্নির্ধারণ, এই দাবিগুলো আপনারা বাস্তবায়ন করুন।